প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। বৈশ্বিক যে মহামারী, এই মহামারীর সময়ে আসলে আমরা বাধ্য হয়ে অনলাইন ক্লাস নিতে হচ্ছে। যদিও তোমরা অনলাইন ক্লাস অভ্যস্ত না, আমরাও অভ্যস্ত না, তো ভালো লাগছে কিনা ঠিক বোঝা মুশকিল। তবুও যতখানি ক্ষতি পুষিয়ে নেওয়া যায় তার জন্য হচ্ছে এই ব্যবস্থা আমাদের অধ্যক্ষ স্যার, আমরা অন্যান্য স্যাররা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অনলাইন ক্লাসগুলো নিচ্ছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি। টপিক হচ্ছে অধ্যায় 6, রেশন, বর্জ্য নিষ্কাশন। তাহলে আমরা এক এক করে জিনিসগুলো দেখতে থাকবো। আসলে আমরা এই জায়গায় কিছু ছবি আঁকানো আছে, আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আসবো। যেমন হচ্ছে রেশন কি, রেশনের যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে যে জিনিসটা করতে হবে, রেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় নাইট্রোজেন গঠিত। এই কথাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, আমাদের আনতে হবে সংজ্ঞার মধ্যে। যে প্রক্রিয়ায় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয় সেটাকে বলা হচ্ছে রেশন প্রক্রিয়া। তাহলে আমরা সংজ্ঞা বলতে হচ্ছে যে প্রক্রিয়ায় আমাদের দেহ থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়, এটা হচ্ছে রেশন প্রক্রিয়া। এখন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো কি কি আছে, ওয়েস্ট প্রোডাক্টগুলো কি কি আছে? নাইট্রোজেনাস ওয়েস্টগুলো কি কি আছে? মধ্যে আছে হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। নাইট্রোজেনাস বেসিক্যালি হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। আমরা যদি তাদের সংকেত হচ্ছে এরকম: অ্যামোনিয়া, ইউরিয়া, এবং ইউরিক অ্যাসিড। অ্যামোনিয়া, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড নাইট্রোজেন গঠিত। এছাড়া আছে কিছু ওয়েস্ট প্রোডাক্ট আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফেট আয়ন, সালফেট আয়ন, হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে পড়ে বা মধ্যে পড়ে। এগুলো আমাদের দেহ থেকে নিষ্কাশিত করতে হয়, এবং যে প্রক্রিয়ায় দেহ থেকে নিষ্কাশিত হচ্ছে সেটাকে বলতেছি আমরা রেশন প্রক্রিয়া বলতেছি। নাইট্রোজেনাস ওয়েস্ট, নাইট্রোজেন গঠিত দেখতেছি সবগুলোর মধ্যেই নাইট্রোজেন বিদ্যমান, নাইট্রোজেনাস ওয়েস্ট বলতেছি। আচ্ছা, তার মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত হচ্ছে অ্যামোনিয়াটা। সবচেয়ে বেশি বিষাক্ত, মোস্ট টক্সিক। অ্যামোনিয়াটা হচ্ছে সবচেয়ে বেশি বিষাক্ত, সেজন্য অ্যামোনিয়াটা আমাদের দেহ থেকে যদি নিষ্কাশিত হইতে হয়, বা যারা অ্যামোনিয়াটাকে দেহ থেকে নিষ্কাশিত করবে তাদের অধিক পরিমাণ ওয়াটার লস, বা দেহ থেকে অধিক পরিমাণ পানিটা অ্যামোনিয়ার সাথে বেরিয়ে যাবে। তাহলে সেই সব প্রাণী অ্যামোনিয়াকে দেহ থেকে নিষ্কাশিত করবে যারা এই যে ওয়াটার লস হচ্ছে, পানি যে ক্ষতিটা হচ্ছে, ক্ষতিটাকে খুব সহজে পুষিয়ে নিতে পারে। তাহলে কারা এরকম? যারা জলজ, পানিতে বসবাস করে, তারা খুব সহজে তাদের দেহ থেকে যে পানিটুকু বেরিয়ে যায়, খুব সহজে তারা পানিটুকুকে, সেই ক্ষতিটুকু পুষিয়ে নিতে পারে। যেমন হচ্ছে আমাদের যে অ্যাকোয়াটিক অ্যাম্পিবিয়া বা জলজ হচ্ছে উভচর, যেগুলো ফিশ আইটেম, কিছু মাছের মধ্যে কিছু, এরা হচ্ছে এই অ্যামোনিয়াটাকে দেহ থেকে বর্জ্য পদার্থ হিসেবে বের করে দেয়। অ্যামোনিয়াটাকে বের করে দেয়। তারপরে হচ্ছে আমরা যদি ইউরিয়ার কথা আসি, ইউরিয়াটা হচ্ছে এটা হচ্ছে একটু কম, লেস টক্সিক। অ্যামোনিয়ার চেয়ে একটু কম বিষাক্ত, এবং সাধারণত হচ্ছে যে ম্যামাল বা স্তন্যপায়ী যারা আছে, তারা ইউরিয়াটাকে বর্জ্য পদার্থ হিসেবে দেহ থেকে নিষ্কাশিত করে দেয় রেশন প্রক্রিয়ার মাধ্যমে। তারপরে
হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড হলো লিস্ট টক্সিক, একবারে কম বিষাক্ত। তিনটার মধ্যে হচ্ছে কম বিষাক্ত হচ্ছে ইউরিক অ্যাসিড। কারণ তো পতঙ্গ, ইনসেক্ট, বার্ডস বা পাখি, এবং হলো ল্যান্ড স্নেইল বা হচ্ছে আমাদের যে ডাঙ্গা যেসব শামুক আছে, ওগুলো হচ্ছে রেশন পদার্থ বা বর্জ্য পদার্থ হিসেবে দেহ থেকে ইউরিক অ্যাসিডটাকে নিষ্কাশিত করে, ইউরিক অ্যাসিড। এবং এটা টক্সিক এবং হচ্ছে দেহ থেকে খুব কম পরিমাণ অপসারিত হওয়ার সময় খুব কম পরিমাণ পানি অপসারিত হয় এর সাথে। তাহলে আমরা দেখলাম কারা কারা অ্যামোনিয়া, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড বর্জ্য পদার্থ হিসেবে বা রেশন পদার্থ হিসেবে দেহ থেকে নিষ্কাশিত করে দেয় কারা কারা। এখন এই যেসব অ্যানিমেল বা প্রাণীগুলো অ্যামোনিয়াকে দেহ থেকে নিষ্কাশিত করে দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে অ্যামোনোটেলিক, অ্যামোনোটেলিক অ্যানিমেল। আর এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যামোনোটেলিজম। একই রকমভাবে হচ্ছে যারা ইউরিয়াকে দেহ থেকে নিষ্কাশিত করে দিচ্ছে, যেসব অ্যানিমেল বা প্রাণীগুলো, সেগুলো হচ্ছে ইউরোটেলিক। আর এই ঘটনাটাকে বলা হচ্ছে ইউরোটেলিজম। আর ইউরিক অ্যাসিড যারা দেহ থেকে নিষ্কাশিত করে দিচ্ছে সেই অ্যানিমেল বা প্রাণীগুলো বলা হচ্ছে ইউরিকোটেলিক অ্যানিমেল বা প্রাণী। আর ঘটনাটাকে বলা হচ্ছে ইউরিকোটেলিজম, ইউরিকোটেলিজম। আচ্ছা, এখন আমরা তাদের পাইলোজেনি বা হচ্ছে তাদের উদ্ভব এর দিক যদি চিন্তা করি, পাইলোজেনেটিক বা উদ্ভবের দিক যদি চিন্তা করি, যত কিছু উদ্ভব যদি চিন্তা করি, সরল থেকে ক্রমান্বয়ে জটিলের দিকে উদ্ভবটা ধরা হয়। সরল থেকে ক্রমান্বয়ে ধীরে ধীরে ডেভেলপ বা উন্নত হইতে হইতে একটা সময় জটিল প্রক্রিয়া বা জটিল দেহাকৃতি বা জটিল গঠন সাধিত হয়েছে, জটিল গঠনগুলো সম্পন্ন হয়েছে। বলা হয়ে থাকে আমাদের যে সরল প্রকৃতির শিখাকোষ বা ফ্লেম সেল, শিখাকোষ ধাপে ধাপে ক্রমান্বয়ে আমাদের যে মানুষের মধ্যে যে বৃক্ক বা কিডনি, সেটা উদ্ভব করেছে ক্রমান্বয়ে। শিখাকোষ থেকে ধাপে ধাপে ডেভেলপ হইতে হইতে বৃক্ক বা কিডনির উদ্ভব। মাঝখানে আরো অনেক কিছু আছে, যেহেতু এটা সরাসরি এটা থেকে পাওয়া সম্ভব না, ধাপে ধাপে অনেক সময় নিয়ে ডেভেলপ হইতে 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 আজকে যে মানুষের মধ্যে উন্নত বৃক্ক। আমরা কিছু রেশন অঙ্গের নাম দেখি, যেমন হচ্ছে শিখাকোষ, নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া, মালপিজিয়া নালিকা, মালপিজিয়া নালিকা, এরকম আরও আছে অ্যান্টেনাল গ্ল্যান্ড বা গ্রন্থি, অ্যান্টেনাল গ্রন্থি। শিখাকোষ হচ্ছে কাদের প্লান্টিং এলিমেন্টসদের মধ্যে শিখাকোষ রেশন অঙ্গ হিসেবে কাজ করে। ন্যাপেডিয়া হচ্ছে অ্যানেলিডাদের মধ্যে, অ্যানেলিডাদের মধ্যে ন্যাপেডিয়া রেশন অঙ্গ হিসেবে কাজ করে। মালপিজিয়া নালিকা হচ্ছে ইনসেক্ট, আর্থ্রোপোডার মধ্যে যে ইনসেক্ট আছে, ইনসেক্টদের মধ্যে মালপিজিয়া নালিকা রেশন অঙ্গ হিসেবে কাজ করে। আর অ্যান্টেনাল গ্ল্যান্ড হচ্ছে ক্র্যাব বা কাঁকড়া জাতীয় যেগুলো আছে, ওগুলোর মধ্যে অ্যান্টেনাল গ্ল্যান্ডটা রেশন অঙ্গ হিসেবে কাজ করে। এখন যে বৃক্ষ, বৃক্ষ হচ্ছে মূলত বৃক্ষই মানুষের মধ্যে, বৃক্ষটাই হচ্ছে আসল। বলা হয় থাকে প্রায় শতকরা 80% দেহ থেকে যে রেশন প্রক্রিয়া, এই রেশন প্রক্রিয়ার রেশন পদার্থগুলো নিষ্কাশিত হয় বৃক্ষের মাধ্যমে। আরও বাকি 20% অন্যান্য যে অঙ্গ আছে, যেমন এর কিছু অংশ ত্বকের মাধ্যমে, কিছু অংশ স্যালাইভা বা লালার মাধ্যমে, কিছু অংশ ফুসফুসের মাধ্যমে, এইগুলো হচ্ছে এই কিছু রেশন পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয়। তাহলে আমরা আমাদের মূলত আলোচনা হচ্ছে আমাদের মানব শরীর তত্ত্ব, যেটা মানুষের গঠন নিয়ে আলোচনা করব। আমরা এক এক করে মূল অংশে চলে যাচ্ছি। আমরা জানি যে হচ্ছে মানবদের গঠন এবং কার্যকরী একক হচ্ছে কোষ। অনেকগুলো কোষ মিলে
যেটা তৈরি করে কোষ মিলে হচ্ছে টিস্যু, টিস্যু মিলে অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র, অনেকগুলো তন্ত্র মিলে তার পুরো একটা দেহ গঠিত। তাহলে আমাদের যেহেতু আলোচনার বিষয় হচ্ছে রেশন তন্ত্র, আলোচনার বিষয় হচ্ছে রেশন তন্ত্র। আর এই তন্ত্রটা কিছু অঙ্গের সমন্বয়ে গঠিত হবে, কিছু অঙ্গ লাগে এই জায়গায় এই তন্ত্র গঠন করার জন্য। রেশন তন্ত্রের মধ্যে কি কি আছে? রেশন তন্ত্রের মধ্যে হচ্ছে একেবারে এক জোড়া বৃক্ক বা কিডনি, আবার হচ্ছে এক জোড়া ইউরেটার, ইউরেটার, 3 নম্বর হচ্ছে একটি ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, 4 নম্বর হচ্ছে একটি মূত্রনালী, একটি মূত্রনালী। এই সবগুলো সমন্বয় হচ্ছে আমাদের রেশন তন্ত্রটা গঠিত। যেহেতু আমরা আগে বলছি তন্ত্র মানে হচ্ছে অনেকগুলো অঙ্গের সমন্বয় তৈরি বা অঙ্গের সমষ্টি। এমনি আছে এক জোড়া বৃক্ক, এক জোড়া ইউরেটার, একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী, এগুলোর সমন্বয়ে আমাদের রেশন তন্ত্র গঠিত। তাহলে আমরা এক এক করে দেখতে থাকি যে বৃক্ক, বৃক্ক আমরা আগে বলেছি বৃক্ষের মাধ্যমে আমাদের দেহ যে রেশন পদার্থগুলো নিষ্কাশিত হয় তার 80% প্রায় বৃক্ষের মাধ্যমে বা কিডনির মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হয়। তাহলে এই বৃক্ক আমরা যদি এই জায়গায় গঠনটা দেখি, তার বৃক্ক হচ্ছে একটা সিম বীজ আকৃতি, সিম বীজের মতো। তাহলে তার বৈশিষ্ট্যগুলো আমরা দেখতেছি সিম বীজের মতো, সিম বীজের মতো। তাহলে তার অবস্থানটা আমাদের জানা উচিত। তার অবস্থান কোথায়? আমরা জানি যে হচ্ছে আমাদের ঠিক বরাবর একটা ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের মধ্যস্থ আছে ডায়াফ্রাম। ডায়াফ্রামের উপরের অংশকে বলা হচ্ছে বক্ষগহ্বর, নিচের অংশ বলা হচ্ছে উদরগহ্বর। বক্ষগহ্বর এবং উদরগহ্বর, এই উদরগহ্বরে হচ্ছে আমাদের বৃক্কের অবস্থান। আমাদের মেরুদণ্ডের দুই পাশে দুইটি, ঠিক পিছনের দিকে অবস্থিত। আর বাম বৃক্ক বা বাম কিডনিটি একটু উপরে থাকে ডান বৃক্কের তুলনায়, কারণ হচ্ছে আমাদের লিভার বা যকৃতের অবস্থানের কারণে। লিভার বা যকৃতের অবস্থানের মতো কারণে বাম বৃক্কটি ডান বৃক্ক থেকে একটু উপরে অবস্থান করে এবং এর অবস্থান হচ্ছে সংক্ষেপে এরকম T12 থেকে L3। আমাদের যে কশেরুকা আছে, যে কশেরুকা, তার মধ্যে 12 নম্বর থোরাসিক কশেরুকা এবং 3 নম্বর লাম্বার কশেরুকা, এর মাঝখানটা হচ্ছে আমাদের যে বৃক্ক বা কিডনি এর অবস্থান হচ্ছে। তারপরে যে ইউরেটার, ইউরেটার হচ্ছে ইউরেটার, এটা হচ্ছে বৃক্কের যে জায়গাটি চিত্রতে আছে, বৃক্কের যে অংশ পেলভিস অংশ, পেলভিস অংশ থেকে এটা তৈরি হয়ে আমাদের মূত্রথলিতে থলি পর্যন্ত আসে। যেটা দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। উদ্ভব হচ্ছে বৃক্কের পেলভিস অংশ থেকে, এই অংশটাকে পেলভিস অংশ থেকে পরবর্তীতে মূত্রথলি পর্যন্ত বর্ধিত। ইউরেটার, তারপরে হলো আমাদের মূত্র সংকোচন এবং প্রসারণশীল পেশি দ্বারা গঠিত, আমাদের পেশি দ্বারা গঠিত সংকোচন প্রসারণশীল, এবং এটা প্রায় 700 থেকে
750 মিলিলিটার, 700 থেকে 750 মিলিলিটার পর্যন্ত মূত্র ধারণ করে রাখতে পারে, এবং 280 থেকে 320 মিলিলিটার বলা হতে গিয়ে এটা 700 থেকে 750 মিলিলিটার মতো ধারণ করে রাখতে পারে, কিন্তু 280 থেকে 320 মিলিলিটার মতো জমা হইলেই তখন মানুষের মূত্র ত্যাগের ইচ্ছা লাগে। তারপর হচ্ছে মূত্রনালী, মূত্রথলি থেকে মূত্রনালিকার উদ্ভব। এটা হচ্ছে 18 থেকে 19 সেন্টিমিটার, এটা পুরুষের আর স্ত্রীদের 3.5 থেকে 4 সেন্টিমিটার স্ত্রীদের। তাহলে আমরা আবার যদি একটু রিভিউ করি, সিম্বিজের মাত্র তার অবস্থান ছিল আমাদের উদর গহ্বরে, আবার নিজের পাশে দুই পাশে দুইটা আমাদের 13 নম্বর thoracic কশেরুকা এবং 3 নম্বর লাম্বার কশেরুকা মাঝখানে একটা অবস্থান। তারপরে ইউরেটার, যেটা হচ্ছে পেলভিস থেকে মূত্রথলি পর্যন্ত এটা 20 থেকে হচ্ছে 25 সেন্টিমিটার। তারপর মূত্রথলি, যেটা হচ্ছে সংকোচন এবং প্রসারণক্ষম সহনশীল, 700 থেকে 750 মিলিলিটার মূত্র ধারণ করে রাখতে পারে, কিন্তু 280 থেকে 320 মিলিলিটার মূত্র জমা হলে মানুষের মূত্র ত্যাগের ইচ্ছা থাকে। তারপর মূত্রনালী, যেটা হচ্ছে 18 থেকে 19 সেন্টিমিটার দৈর্ঘ্য পুরুষের বেলায়, আর স্ত্রীদের সেটা হচ্ছে 3.5 থেকে 4 মিলিমিটার, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার স্ত্রীদের। আমরা বৃক্কের গঠন, বৃক্ককে আরও বিস্তারিত আমরা পড়তে হবে। বৃক্কে আমরা আগে বলে নিচ্ছি হচ্ছে এটা একটা সিম্বিজের মতন, এটার বাহিরের দিক হচ্ছে উত্তল এবং ভেতরের দিক হচ্ছে অবতল। তো বাহিরের দিক হচ্ছে এটা উত্তল অংশ, ভিতরের দিক হচ্ছে অবতল অংশ, উত্তল এবং অবতল অংশ। এটার ওজন হচ্ছে পুরুষের বেলায় 150 থেকে 170 গ্রাম, এটা পুরুষদের বেলায়, আর 130 থেকে 150 হচ্ছে গ্রাম স্ত্রীদের। স্ত্রীদের ওজন হচ্ছে 130 থেকে 150, আর পুরুষের ওজন হচ্ছে 150 থেকে 170 গ্রাম ওজন। দৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার, এবং এর পুরুত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে ওজন দেখলাম আমরা, ওজন হচ্ছে পুরুষের বেলায় এর ওজন হচ্ছে 150 থেকে 170 গ্রাম, স্ত্রীদের হচ্ছে 130 থেকে 150 গ্রাম, দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার, এবং এর পুরুত্ব হচ্ছে 3 সেন্টিমিটার পুরুত্ব। এর যে অবতল অংশ, এই অবতল অংশ যে ভাঁজ থাকে, এই ভাঁজকে বলা হচ্ছে হাইলাম বা হাইলাস বলা হয়। অবতল অংশ ভাঁজকে হাইলাম বা হাইলাস বলা হয়ে থাকে। এতে এগুলো বলা হয় রেনাল পিরামিড, এটা পিরামিড আকৃতি, কোণাকার পিরামিড, 8 থেকে 18টা রেনাল পিরামিড থাকে। রেনাল পিরামিড, 8 থেকে 18টা রেনাল পিরামিড থাকে। এই রেনাল পিরামিডগুলোর মাথায় ঠিক প্যাপিলা থাকে। রেনাল পিরামিডগুলোর মাথায় প্যাপিলা থাকে, আর এই প্যাপিলাগুলো হচ্ছে এই বৃক্কের যে পেলভিসের দিকে মুভ করে থাকে। পেলভিসের দিকে মুভ করে থাকে হচ্ছে আমার রেনাল পিরামিডের যে প্যাপিলাগুলো এদিকে মুভ করে থাকে।
থাকে হচ্ছে সংখ্যায় 8 থেকে 18টা পর্যন্ত থাকতে পারে রেনাল পিরামিড। তো একে যদি আমরা লম্ব সেট করি বা লম্বালম্বিভাবে যদি বিভক্ত করা হয় তাহলে 3টা অংশ দেখা যায়। বাইরের দিকে অংশ যেটা বাইরের দিকে অংশ এটা হচ্ছে কর্টেক্স অঞ্চল বা কর্টেক্স, এর ভিতরে একটু ভিতরের দিকে হচ্ছে মেডুলা অংশ, আর একবারে ভিতরে হচ্ছে পেলভিস অংশ। তাহলে অংশগুলো হচ্ছে লম্ব সেটে দেখা যায় কর্টেক্স, মেডুলা এবং পেলভিস। কর্টেক্স, মেডুলা, পেলভিস এই 3টা অঞ্চল দেখা যায়। যদি আমরা লম্ব সেট করি বা লম্বালম্বিভাবে কেটে নিই তাহলে কর্টেক্স, মেডুলা এবং পেলভিস এই 3টা অঞ্চল দেখা যায়, অঞ্চল রিজিয়ন দেখা যায়। তাহলে আমরা বৃক্ক সম্পর্কে এখন নিয়ে পড়তেছি বৃক্ক। আর বৃক্কতে যে গঠনকারী একক, বৃক্কের যে গঠনকারী একক সেগুলো বলা হচ্ছে নেফ্রন। গঠনকারী একক হচ্ছে নেফ্রন। এখানে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন, 10 থেকে 12 লক্ষ নেফ্রন বিদ্যমান বৃক্কে, 10 থেকে 12 লক্ষ নেফ্রন বিদ্যমান। প্রতিটি নেফ্রন আবার দৈর্ঘ্য প্রায় 30 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দৈর্ঘ্য। তাহলে সর্বমোট 10 থেকে 12 লক্ষ নেফ্রনের মিলে দৈর্ঘ্য দ্বারা হচ্ছে 36 কিলোমিটার বা 22.5 মাইল, 22.5 মাইল বা 36 কিলোমিটার বিশাল দৈর্ঘ্য। যে আমাদের দেহের সবগুলোকে নেফ্রন তোমার একটা সাথে একটা জোড়া লাগানো হয় তাহলে এত দৈর্ঘ্য হবে 36 কিলোমিটার বা 22.5 মাইল এত দৈর্ঘ্য। 10 থেকে 12 লক্ষ যে নেফ্রন আছে এই নেফ্রন সবগুলো মিলে একত্রে দৈর্ঘ্য হচ্ছে 36 কিলোমিটার। আমরা নেফ্রনের গঠনে চলে যাচ্ছি। নেফ্রন আমরা বলছি নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনকারী এবং কার্যকরী, গঠনমূলক এবং কার্যকরী একক হচ্ছে নেফ্রন। নেফ্রন আর নেফ্রনকে মোটা দাগে 2টা অংশে বিভক্ত করা যায়। নেফ্রন 2টা অংশ নিয়ে গঠিত মোটা দাগে, হলো রেনাল কর্পাসল, রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল, রেনাল কর্পাসল। রেনাল কর্পাসল আবার 2টা অংশে বিভক্ত, হলো বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল, আর হলো গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস। আর টিউবিউল হচ্ছে 3টা অংশ, পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হ্যানলি বা হ্যানলি লুপ, লুপ অফ হ্যানলি, ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। তাহলে নেফ্রন মোটা দাগে হচ্ছে 2টা অংশ নিয়ে গঠিত, রেনাল কর্পাসল এবং রেনাল টিউবিউল। রেনাল কর্পাসল হচ্ছে আবার বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস নিয়ে গঠিত। রেনাল টিউবিউলে আবার 3টা অংশ, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা নিকটবর্তী, প্রক্সিমাল মানে হচ্ছে নিকটবর্তী, প্রক্সিমাল কনভলিউটেড মানে পেছানো, টিউবিউল হলো নালিকা। টিউব এবং টিউবের মধ্যে পার্থক্য হচ্ছে টিউব মানে হচ্ছে অনেক বড় নালী, আর টিউবের মানে ছোট নালিকা, যেমন নাটক নাটিকা এরকম হচ্ছে টিউবিউল, নালিকা ছোট। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল হচ্ছে নিকটবর্তী পেছানো নালিকা। লুপ অফ হ্যানলি, লুপ অফ হ্যানলি আসলে এটা আবিষ্কারকের নাম অনুসারে নামকরণ করা হয়। জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক গুস্তাভ হেনরি নাম অনুসারে এটাকে লুপ অফ হ্যানলি বলা হয়।
হ্যান্ডেল লুপ। আর ডিসিটি ডিজিটাল কনভলিউটেড টিউবিউল দূরবর্তী পেছানো নালিকা। তাহলে চিত্র যদি খেয়াল করি, চিত্রতে হচ্ছে নিকটবর্তী, এটা কনভলিউটেড টিউবিউল, নিকটবর্তী পেছানো নালিকা। তার পিসিটি হচ্ছে একটু লুপ অফ হ্যান্ডলি, যে ইউ আকৃতির একটা লুপ দেখা যায়, ইউ আকৃতির লুপ, এটা লুপ অফ হ্যান্ডলি। তারপর যে আরেকটা কনভলিউটেড টিউবিউল দেখা যায়, এটা এখান থেকে দূরে অবস্থিত, মনে হচ্ছে ডিজিটাল কনভলিউটেড টিউবিউল বা দূরবর্তী পেছানো নালিকা, দূরবর্তী পেছানো নালিকা। তাহলে বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। বোম্যান্স ক্যাপসুল আমরা দেখি যে গ্লোমেরুলাস যে কোষিক জালিকাগুলোকে ঘিরে থাকে হচ্ছে বোম্যান্স ক্যাপসুলটা। আমরা যদি চিত্র খেয়াল করি, এই বোম্যান্স ক্যাপসুলটা এটা ঘিরে থাকে। ক্যাপসুল ভিতরে দিকে যে স্তরটা, ভিতরের দিকে বলা হয় ভিসেরাল, আর বাইরের দিকে যেটা সেটা বলা হচ্ছে প্যারাটাল। ভিতরের দিকে হচ্ছে ভিসেরাল আর বাইরের দিকে হচ্ছে প্যারাটাল। ভিতরের দিকে এক সারি কোষ থাকে, সেই কোষগুলোকে বলা হয় পোডোসাইট। পোডোসাইট কোষ। বাইরের দিকে যে কোষ থাকে, বিশেষ ধরনের কোষ, এগুলোকে বলা হয় আইশাকার এপিথেলিয়াম। তাহলে আমাদের যে বোম্যান্স ক্যাপসুল আছে, বোম্যান্স ক্যাপসুলের ভিতরের দিকে স্তরটার নাম হচ্ছে ভিসেরাল স্তর, বাইরের দিকে নাম হচ্ছে প্যারাটাল স্তর। ভিতরের দিকে যে কোষ থাকে সেই কোষগুলোকে বলা হচ্ছে পোডোসাইট কোষ। বাইরের দিকে যে কোষগুলো থাকে কোষগুলোর নাম হচ্ছে আইশাকার এপিথেলিয়াম কোষ থাকে। আর মাঝখানে যে স্পেস বা ফাঁকা স্থানটুকু আছে সেটাগুলো ক্যাপসুলার স্পেস, ক্যাপসুলার স্পেস। ক্যাপসুলার স্পেস মাঝখানে স্থানটুকু বোম্যান্স ক্যাপসুল। তারপর গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস হচ্ছে এখানে যে রেনাল ধমনী, রেনাল ধমনী থেকে আমাদের যে অ্যাপারেন্ট আর্টারিওল, এই আর্টারিওলটা হচ্ছে এর মধ্যে প্রবেশ করে 50 থেকে 60টি কোষিক জালিকায় বিভক্ত হয়। 50 থেকে 60টি কোষিক জালিকায় বিভক্ত হয়। এই অ্যাপারেন্ট আর্টারিওল 50 থেকে 60টি কোষিক জালিকায় বিভক্ত হয়ে তার মধ্যে প্রবেশ করে, বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে। তারপরে সবগুলো আবার একত্রিত হয় ইফারেন্ট আর্টারিওল হিসেবে বেরিয়ে যায়। ইফারেন্ট আর্টারিওল হিসেবে বেরিয়ে যায়। তো আমরা দেখলাম হচ্ছে এটা রেনাল যে ধমনী, যেটা অ্যাপারেন্ট আর্টারিওল, সেটা এখান থেকে তৈরি হয়। এই অ্যাপারেন্ট আর্টারিওলটা বা বোম্যান্স ক্যাপসুলের যে স্পেস আছে, বোম্যান্স ক্যাপসুলের মধ্যে এসে 50 থেকে 60টি কোষিক জালিকায় বিভক্ত হয়। পরে এই 50-60টি কোষিক জালিকা আবার একত্রিত হয় এই পারে আর্টারিওল হিসেবে এখান থেকে বেরিয়ে যায়, চলে যায়। আচ্ছা, তাহলে পরে হচ্ছে আমাদের পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এটা ঠিক যে বোম্যান্স ক্যাপসুল ঠিক পরপরই হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থাকে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল এখানে বিশেষ ধরনের এরকম কোষ থাকে, মাইক্রোসাইট ধরনের কোষ থাকে। আমরা জানি হচ্ছে এখানটা থেকে পরবর্তী কিছু শোষণ হয়, রিঅ্যাবজর্পশন ঘটে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে। এরপর ডিজিটাল কনভলিউটেড টিউবিউলেও কিছু আয়রন শোষিত হয়, পুনঃশোষিত হয়, রিঅ্যাবজর্ব হয়। কারণ আমরা জানি হচ্ছে আমরা যখন খাবার খাই তখন আমাদের পরিপাক নালীতে একবার শোষিত হয়, পরবর্তী এখানে আবার যে নেফ্রনের মধ্যে আবার শোষিত হচ্ছে, আগে একবার শোষিত হচ্ছে, এখন আবার শোষিত হচ্ছে, পুনঃশোষণ বলা হচ্ছে, শোষিত হচ্ছে। আর প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের পিসিটি, এটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের 14 মিলিমিটার। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের 14 মিলিমিটার এর দৈর্ঘ্য।
এবং এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে হচ্ছে তারপরে লুপ অফ হ্যান্ডলি, লুপ অফ হ্যান্ডলি ইউ আকৃতির একটা লুপ বা ফাঁস, এটা বলা হয় লুপ অফ হ্যান্ডলি। এটা সাধারণত দুইটা অংশ, কটেজ অংশ, মেরুল অংশ। এটা সাধারণত মেরুল অংশে অবস্থান করে। আমরা এটাকে লম্বচ্ছেদ করে সাধারণত মেরুল অঞ্চলেই লুপ অফ হ্যান্ডলিটা অবস্থান করে। তারপর লুপ অফ হ্যান্ডলি থেকে হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউব বা দূরবর্তী পেঁচানো নালিকাটা তৈরি। ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউব, এটা দৈর্ঘ্য হচ্ছে 5 মিলিমিটার। আর আমাদের টোটাল যে রেনাল টিউব আছে এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতেছি হচ্ছে যখন রক্তটা আসতেছে, রক্তের মধ্যে অন্যান্য উপাদান সহ সব ধরনের প্রোটিন আর অন্যান্য আয়রন উপাদান আছে। সেখানটায় যে অ্যাপারেন্ট আর্টেরিওল থেকে কোষিক জালিকা, এই কোষিক জালিকার মধ্যে রক্তটা সাকিত হয়। সাকিত হওয়ার মধ্যে শুধুমাত্র প্রোটিন অংশটা সাকিত হয়ে থেকে যায়, বাকি অংশটুকু মোমেন্টস ক্যাপসুল হয়ে সামনের দিকে অগ্রসর হয়। এখানে প্রোটিন অংশটা সাকিত হয়, প্রোটিন অংশটা থেকে যায়। এখানে আবার যে অন্যান্য উপাদান কিছু দরকারি বা প্রয়োজনীয় আয়ন এইখানে শোষিত হয়, প্রক্সিমাল কনভলিউটেড টিউবে শোষিত হয়। আর এই প্রক্রিয়া ধাপে ধাপে ক্রমান্বয়ে আসলে মূত্র তৈরি হয় এবং বলা হয় থাকে প্রতি মিনিটে এখানে যে ফিল্ট্রেশন তৈরি হয়, এই ফিল্টারের মাধ্যমে স্থাপনের মাধ্যমে যে ফিল্ট্রেশন তৈরি হয় প্রতি মিনিটে এখানটা আসে হচ্ছে আমাদের 125 ঘন সেন্টিমিটার ফিল্ট্রেশন বা আলট্রা ফিল্ট্রেট তৈরি হয়। তার মধ্যে 124 ঘন সেন্টিমিটার হচ্ছে শোষিত হয়ে যায়, প্রক্সিমাল কনভলিউটেড টিউব, ডিস্টাল কনভলিউটেড টিউব শোষিত হয়ে যায়। আর মাত্র 1 ঘন সেন্টিমিটার মূত্র হিসেবে তৈরি হয় প্রতি মিনিটে। হচ্ছে এখানে আলট্রা ফিল্ট্রেশন তৈরি হয় 125 ঘন সেন্টিমিটার, তার মধ্যে 124 ঘন সেন্টিমিটার এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের মাধ্যমে এসে শোষিত হয় এবং 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয় প্রতি মিনিটে। আচ্ছা, আমরা টোটালটা আবার একটু রিভিউ করবো, রিভিউ করে আমরা শেষ করে দিব। নেফ্রন, আমরা নেফ্রনকে বলতে হচ্ছে বৃক্কের গঠন এবং কার্যকরী একক হচ্ছে নেফ্রন। বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থেকে প্রতিটি নেফ্রনের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। এভাবে 3 সেন্টিমিটার করে সবগুলো প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রনের দৈর্ঘ্য সব মিলিয়ে হচ্ছে 36 কিলোমিটার বা 22.5 মাইল। আর এই নেফ্রন মোটা দাগে দুইটা অংশে বিভক্ত করা যায়, রেনাল কর্পাসল, রেনাল টিউবিউল। রেনাল কর্পাসল এবং রেনাল টিউবিউল। রেনাল কর্পাসল আবার দুইটা অংশ নিয়ে গঠিত, মোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। মোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। এবং রেনাল টিউবিউল হচ্ছে আবার তিনটা অংশ, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা নিকটবর্তী পেছানো নালিকা, লুপ অফ হ্যান্ডলি বা হ্যান্ডলির লুপ, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা দূরবর্তী পেছানো নালিকা। ওমেন্স ক্যাপসুল হচ্ছে দ্বিস্তরী, যে ভিতরের দিকে যে স্তরটা থাকে, ভিতরের দিকে স্তরটা বলা হয় ভিসেরাল স্তর। ভিসেরাল, বাইরের দিকে স্তর যেটা সেটা বলা হচ্ছে প্যারাইটাল। ভিতরটা ভিসেরাল, বাইরেটা হচ্ছে প্যারাইটাল। ভিতরের দিকে যে কোষ থাকে সেই কোষকে বলা হচ্ছে পোডোসাইট কোষ, বিশেষ ধরনের কোষ। বাইরের দিকে যে কোষ থাকে সেই কোষ হচ্ছে আইসাকার এপিথেলিয়াম বা স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ। মাঝখানে যে স্পেস থাকে সেই স্পেসটা হচ্ছে ক্যাপসুলার স্পেস। যে গ্লোমেরুলাস, আমাদের যে রেনাল ধমনী এই পদ্ধতিতে অ্যাপারেন্ট আর্টারিওলের সৃষ্টি, অ্যাপারেন্ট আর্টারিওল এখানে প্রবেশ করে 50 থেকে 60টি কোষিক জালিকা বিভক্ত হয়। মূলত এটা ছাঁকনি হিসেবে কাজ করে। রক্তটা যখন এখানটায় আসে, এটা রক্তটাকে সেকে প্রোটিন অংশটাকে আলাদা করে রাখে, আর বাকি অংশটুকু নিচের দিকে চলে আসে। পদ্ধতি সবগুলো আবার একত্রিত হয়ে অ্যাপারেন্ট আর্টারিওল হিসেবে
এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এটা আমাদের মোমেন্টস ক্যাপসুল থেকে উদ্ভব। এখানে কিছু ধরনের কিছু কোষ থাকে যেটা শোষণ বা পূর্ণ শোষণে সহায়তা করে, পূর্ণ শোষণ করে আয়নগুলো, দরকারি বা প্রয়োজনীয় আয়নগুলো এখান থেকে শোষিত হয়। সেটা দৈর্ঘ্য হচ্ছে 14 মিলিমিটার। তারপর লুপ অফ হ্যান্ডলি বা হ্যান্ডলির লুপ। হ্যান্ডলির লুপ হচ্ছে একজন বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক গুস্তাভ হেনরি আছে, এই নামানুসারে এটার নামকরণ হয়েছে হ্যান্ডলির লুপ বা লুপ অফ হ্যান্ডলি। তারপর ডিজিটাল কনভলিউটেড টিউবুল বা দূরবর্তী পেঁচানো নালিকা, এটার উদ্ভব হচ্ছে হ্যান্ডলির লুপ থেকে। এটার উদ্ভব দৈর্ঘ্য হচ্ছে 5 মিলিমিটার। সব মিলিয়ে রেনাল টিউবুলের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। ডিজিটাল কনভলিউটেড টিউবুলটা মিলিত হচ্ছে আমাদের সংগ্রাহক নালীতে হচ্ছে মিলিত হয়। এর উপরে আরেকটা করে এসে ডিজিটাল কনভলিউটেড টিউবুল এখানটা যুক্ত হয়, এবং সংগ্রাহক নালীতে এসে তারা যুক্ত হয়। এর উপরে এটা মূলত কাজ হচ্ছে ছাঁকনের সহায়তা করে, যেখানে রক্ত আসে, রক্তটা যে উপাদানগুলো থাকে পরিণত উপাদানকে সেকে আলাদা করে, বাদ বাকি উপাদান নিচের দিকে চলে আসে। আর এখানে যে দরকারি আয়নগুলো থাকে, আয়নগুলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে এখানটা শোষিত হয়, যে থাকে দরকারি আয়নগুলো আবার ডিজিটাল কনভলিউটেড টিউবুলে শোষিত হয়। বলতে যে আমরা মূত্র তৈরি ধাপ দেখবো, ওই জায়গায় দেখবো যে এরকম 3টে ধাপে তৈরি হচ্ছে, যে আলট্রাফিল্ট্রেশন তারপরে তৈরি হয় এখানে থেকে আলট্রাফিল্ট্রেশন তৈরি হচ্ছে, এই আলট্রাফিল্ট্রেশন। তারপর হলো আবার আমাদের যে রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ। তারপর হলো অ্যাক্টিভ সিক্রেশন, কিছু সক্রিয় নিঃসরণ বা সক্রিয়করণ হয়, এগুলোর মাধ্যমে মূত্র তৈরি হয়। আমরা পরবর্তীতে দেখতে থাকবো। তাহলে আজকে আর দীর্ঘায়িত না করে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।